প্রিয় দর্শক, শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য বিষয়ক চ্যানেলের বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন রোগ নিয়ে আমরা কথা বলি এবং রোগের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো পায়ুপথের ব্যথা এবং রোগ নিয়ে। আপনারা জানেন যে আসলে অনেকেই আমরা ভুল করে বসি এটা ফিস্টুলা নাকি পাইলস নাকি অ্যাবসেস এই বিষয়গুলো নিয়ে। বিশেষ করে যদি মহিলাদের এই রোগটা হয়ে থাকে তাহলে কিন্তু তারা অনেক সময় লজ্জায় চিকিৎসকের কাছে যান না। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে এটা হলে, ব্যথা হলে কি কি রোগ হতে পারে এবং তার চিকিৎসা কি, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার শাহানা আক্তার। তিনি সহযোগী অধ্যাপক, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি বিআরবি হসপিটালসের কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন। ডাক্তার শাহানা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুভেচ্ছা সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা আসলে যে বিষয়টা আপনার জানতে চাইবো, এটা আমাদের কাছে একটা বার্নিং ইস্যু বলে মনে হয়। অনেক সময় অনেকেই পায়ুপথের ব্যথা কমপ্লেন করে। আসলে এই পায়ুপথের ব্যথার কারণগুলো কি হতে পারে? হ্যাঁ, এটা আমাদের কাছেও আমরা যখন আউটডোরে পেশেন্ট দেখি, অনেক পেশেন্ট আছে শুধু পায়ুপথে ব্যথা নিয়ে, এবং অনেকে এমন আসে যে এসে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না, যে আমাদেরকে একটু তাড়াতাড়ি দেখে দেন, অনেক ব্যথা আমরা সহ্য করতে পারছি না। তো পায়ুপথের ব্যথা আসলে অনেকগুলো কারণেই হয়। তো এখানে আমরা সবচেয়ে বেশি যেটা পাই সেটাকে আমরা বলি অ্যানাল ফিসার, বা পায়খানা রাস্তা যাদের শক্ত পায়খানা থাকে, পায়ুপথটা কেটে যায়। এছাড়া হচ্ছে যদি পায়ুপথে ফোড়া হয় সেটার জন্য ব্যথা হতে পারে। কখনো দেখা যায় যে যেটা পাইলসটা যদি অনেক দিন থাকে সেটা কখনো আটকায় যায়, যেটাকে আমরা প্রোল্যাপস বলি। হ্যাঁ, এই হেমোরয়েড যেটা প্রোল্যাপস হয় সেখানে প্রচণ্ড ব্যথা হবে পেশেন্টদের। আরেকটা যেটা হচ্ছে যে কিছু লাইফস্টাইল, অনেকে আছে যে খুব চাপ দিয়ে বাথরুম করে, যদি খুব বেশি স্ট্রেনিং করে, খুব চাপ দেয়, তখন খুব শার্প একটা ব্যথা হবে, হঠাৎ করে পায়ুপথে অনেক ব্যথা। এছাড়া কিছু আছে হচ্ছে ফাংশনাল, যে একটা ক্র্যাম্পিং একটা ব্যথা হয়, হঠাৎ করে একটা ব্যথা হয় যেটা হচ্ছে আমরা বের করতে পারি না কেন হচ্ছে, দেখা যায় একটা ফাংশনাল পেইন কারো থাকে। তাছাড়া ট্রমা তো একটা আছেই, যে ব্যথা পেতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যারা অনেক লম্বা সময় ধরে কোমরে বসে থাকে, হাই কোমরে লম্বা সময় ধরে বসে থাকে, তাদের হয়ে থাকে। আর খুব এটা সবাই খুব ভয় পায় যে পায়ুপথে ব্যথা মানেই ক্যান্সার কিনা। ক্যান্সারেও পায়ুপথে ব্যথা হতে পারে, কিন্তু সেটা আসলে খুব কম, অনেক কম। কিন্তু আমরা যেটা মেইনলি ফেস করি সেটা হচ্ছে পায়ুপথে ফুড়া, ফিস্টুলা যেটাকে বলি, আর হচ্ছে অ্যানাল ফিসার, এটা হচ্ছে কমন কারণ। এখানে যেটা আসে যে আমরা আসলে পায়ুপথের ব্যথা হলে তো আসলে তার যে কী রোগ হয়েছে এটা তো বোঝাটা মুশকিল, কিন্তু ব্যথা সে আপনি যেমনটি বলছিলেন যে আসলে বসতে পারছে না, চেয়ারে দাঁড়াতে পারছে না, হাঁটতে কষ্ট হচ্ছে। তো আসলে এই ধরনের পেশেন্টগুলো আসলে কোন সিমটম থাকলে রুগী বুঝতে পারে যে তার পাইলস হয়েছে, বা কোন সিমটম থাকলে সে বুঝতে পারে যে ফিসার হয়েছে, কোন সিমটম থাকলে বুঝতে পারে যে তার অ্যাবসেস হয়েছে বা ফোড়া হয়েছে? হ্যাঁ, যেটা ফিশারের ক্ষেত্রে যেটা হয়, খুব শার্প একটা পেন হবে, এবং এই রোগীগুলোর আগে থেকে একটা লম্বা হিস্ট্রি থাকে, হয় কনস্টিপেশন না হলে ডায়রিয়া। আইসা বলে যে ম্যাডাম আমাদের 2 দিন 3 দিন 4 দিন পরে আমাদের বাথরুম হয়, এবং বাথরুমটা খুব শক্ত একটা পায়খানা হয়, তারপর থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। এটা হচ্ছে সাধারণত ফিশার, এবং ফিশার হচ্ছে ব্লিডিংটা খুব কম। দেখা যায় যে যখন খুব বেশি কেটে যায় পায়খানা রাস্তা, তখন হয়তো বা একটা এপিসোডের পেইনের সঙ্গে একটু ব্লিডিং হতে পারে। আরেকটা হচ্ছে যে না, ওয়াশরুমের পরে আমরা টিস্যু ব্যবহার করতে গেলে সামান্য একটু রক্ত আসছে, এটা হচ্ছে ফিশার। কিন্তু যেটা পাইলস বা হিমোরয়েড, সেখানে আসলে ব্যথাটা অনেক পরের ব্যাপার। সেখানে রুগীরা মেইন কমপ্লেন করে হচ্ছে ব্লিডিং, পায়খানা করতে বসলেই ব্লিডিং শুরু হয়ে যায়, এবং সেটা একদম ফ্রেশ ব্লাড আসে, এবং অনেক রক্ত যায়। রক্ত যেতে যেতে রুগীরা এসে বলে যে আমরা রক্ত যেতে যেতে একদম দুর্বল হয়ে গেছি, তারপরে যে হচ্ছে ব্যথাটা শুরু হয়, এটা হচ্ছে পাইলস। কিন্তু ফিশারের ক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা হইলেও সেটা হচ্ছে পায়খানার একদম শেষ ভাগে, যখন প্রায় বাথরুমটা শেষ, ওয়াশরুমে পানি ব্যবহার করবে, তখন বলে যে হয়তো একটু ব্লিডিং হয়েছে এটা। আর যেটা ফুড়া, সেটার ক্ষেত্রে হচ্ছে ব্যথাটা হয় সাথে কিন্তু একটু ফুলা থাকবে, একটু লাল হয়ে থাকবে পায়খানার রাস্তাটা, এবং ভিতর থেকে মনে হবে যে কিছু একটা ফেটে বের হতে চাচ্ছে। আমাদের ভাষায় যেটাকে আমরা বলি থ্রবিং টাইপের পেন, মনে হচ্ছে যে ভিতর থেকে কিছু একটা কামড়াচ্ছে, সেটা ফোড়া। এবং ফোড়ার সঙ্গে আপনার অন্য সিমটমও থাকবে, যেমন একটু জ্বর থাকতে পারে। হ্যাঁ, এটা প্রথম দিকে অল্প থাকবে, তারপরে আস্তে আস্তে ব্যথাটা বাড়বে। কিন্তু যেটা অ্যানাল ফিসার, সেটা শার্প একটা পেন, একদম ওয়াশরুমের পরেই তার পেনটা শুরু হয়ে গেছে, এরকম। আর যেটা ক্যান্সারের ব্যথা বলি আমরা, সেটার ক্ষেত্রে সাথে অনেক কিছু থাকবে, যেমন অন্য সব জায়গায় যেমন আপনি বাথরুম করতে গেলে আপনার ব্লিডিং হচ্ছে, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সেটা না।
সেটা হচ্ছে আপনার সবসময় বসে আছেন, দাঁড়াইলে দেখবেন যে আপনার কাপড়টা একটু স্টেনিং হয়ে গেছে ব্লাডে, এখানে সাথে একটা আলসার বা ঘা থাকতে পারে অনেক দিনের। রুগীটা আরও সাথে সাথে বলবে যে একটু বয়স্ক হয় সাধারণত এরা, এবং বলবে যে অনেক দিন যাবত আমার পায়খানাটা কন্ট্রোলে নাই, কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো কনস্টিপেশন হচ্ছে, আমার ওজনটা কমে যাচ্ছে। এগুলোর সঙ্গে যদি ব্যথা থাকে তখন আমরা আসলে ডিআরই বা পায়খানা রাস্তা দেখি, দেখা যায় ভিতরে হয়তো একটা আলসার অথবা একটা টিউমার কিছু একটা হয়ে আছে। এটা হচ্ছে আপনার যদি ক্যান্সার, তো ক্যান্সারটা আসলে ক্যান্সারের যে ব্যথাটা হয় সেটা একদম অ্যাডভান্স স্টেজে হয়, সেটা আমরা অনেক কমই পাই। আমাদের কাছে যেগুলো পেশেন্ট আছে, মানে 100টা রুগী যদি দেখি আমরা আউটডোরে, তার মধ্যে দেখা যায় 80 থেকে 85 রুগী হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারের ব্যথাটাই আমাদের কাছে বেশি আসে, কারণ এটা সাডেনলি হঠাৎ করে শার্প একটা পেন হয় আর পেশেন্টরা দৌড়ায় চলে আসে। যে তো এখানে একটা জিনিস আছে, যেমন আপনি বলছিলেন যে অ্যানাল ফিশারে বাথরুম হওয়ার শেষ ভাগে গিয়ে ব্লাড হয়, আবার পাইলসের ক্ষেত্রে শুরুতেই ব্লাড হয়, ফ্রেশ ব্লাড হয়। আর এটা তো বড়দের ক্ষেত্রে হয়, কিন্তু আমরা শিশুদের ক্ষেত্রেও কোনো কোনো সময় আমরা দেখি যে তার টয়লেটের সাথে ব্লাড আসে। এটা কি কারণে হয় শিশুদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে কমন হচ্ছে পলিপ, একটা ছোট, ওটা অবশ্য মারা সুন্দর হিস্ট্রি দিতে পারে। আমরা আসলে জিজ্ঞেস করি যে বাচ্চা যখন বাথরুমে বসে চাপ দিলেই ভিতর থেকে একটা বুতামের মতো ছোট্ট একটা মাংসপিণ্ড বেরিয়ে আসে, এবং বাথরুম যখন করা শেষ তখন মাংসপিণ্ডটা আবার ভিতরে চলে যায়, অনেকটা টাচ আবার একটু চাপ দিয়ে ঢুকাই দিতে হয়। এই বাচ্চাদের ক্ষেত্রে পলিপটা বেশি কমনলি আসে। বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ফিশার, বাচ্চাদের ক্ষেত্রে ফিশার আমি অনেক পাই, কারণ হচ্ছে এটার একটা কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের দেশে এখন যে ছোট বাচ্চা, বেশিরভাগ বাচ্চারাই শাকসবজি একদম খায় না, পানি একদম খেতে চায় না, ওদের ফেভারিট খাবার হচ্ছে চিকেন। তো এই যে লাইফস্টাইলের জন্য, হ্যাঁ একদম, ওরা ফাস্ট ফুড খাবে, ওরা চিকেন ছাড়া ভাত খাবে না, খাইতে গেলেই বলে মাংস ছাড়া খায় না। এই কনস্টিপেশন বাচ্চাদের হয়েই থাকে। এই কনস্টিপেশন থেকে অ্যানাল ফিশারও এখন অনেক কমন বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেটা বলছেন যে ফিশারের কথা বলছেন, পাইলসের কথা বলছেন, কিন্তু আমাদের একটা কমন একটা কনসেপশন আছে, মানে আমাদের সবার একটা ধারণা আছে, টয়লেট রাস্তা ব্লাড গেলে অথবা টয়লেট রাস্তায় কোনো সমস্যা ফিল করলে আমরা এসেই বলি আমার পাইলস হয়েছে। এই বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, এইটা খুব মজার ব্যাপার যে যেই রুগী আমাদের রুমে ঢোকার পরে যদি জিজ্ঞেস করি যে আপা বা ভাইয়া কী অসুবিধা, ম্যাডাম আমার পাইলস। তো এখন আমি অনেক সময় বলি যে আচ্ছা ঠিক আছে, পাইলস নাকি সেটা আমি বুঝি, আপনার কষ্টটা আমাকে বলেন। কষ্টটা ম্যাডাম ওই যে পায়খানা রাস্তা না, পাইলস হয়েছে। এখন মানে এইটা একটা কমন কনসেপশন যে অসুখ মানেই পাইলস, কিন্তু আসলে ব্যাপার তা না। পাইলস অন্য পরের ব্যাপার, আমাদের কাছে আসলে কমন পাইলস না, কমন ফিশার। এখন আমরা যদি এটা অ্যানাল ফিশার অথবা পাইলস বা হিমোরয়েড অথবা টিউমার বা অথবা পলিপ যেটাই হোক, আমরা আসলে কিভাবে এটা আমরা কনফার্ম করি? কারণ আসলে এই বিষয়টা হলো যে সবাই অনেক লজ্জায়, অনেক সময় আপনি বলছেন যে অ্যাডভান্স স্টেজে আপনাদের কাছে আসে, অনেকে কিন্তু মনে করে যে এটা আসলে যাব দেখাবো, অনেকে একটু শঙ্কিত থাকে, একটু লজ্জা পায়, দেখাতে চায় না। তো এখানে কিন্তু আরও সমস্যা হয় মেয়েদের ক্ষেত্রে, আমরা দেখেছি যে আসলে ওনারা কিন্তু দেখাতেই চায় না। তো এই আপনি যেমন একজন ফিমেল সার্জন, আমি আপনাকে কনগ্রাচুলেট করি যে আসলে আপনি কিন্তু আমাদের দেশে অনেক অবদান রাখতে পারেন, কারণ অনেক মেয়েরা কিন্তু সাফারিং, তারা কিন্তু আপনাদের কাছে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করে যে তাদের প্রবলেমটা বলতে। তো এই রোগটা নির্ণয় করার জন্য আপনারা কি কি টুলস ব্যবহার করে থাকেন? একটা হচ্ছে যে সবার আগে যেটা আমি বললাম যে হিস্ট্রিটা আসলে খুব কমন, মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ডায়াগনোসিস করে ফেলি। এরপরে আমরা পায়খানা রাস্তাটা এক্সামিন করি, এটা বাইরে থেকেও দেখি। আবার যদি খুব বেশি পেইনফুল হয়, খুব বেশি পেইনফুল হলে আমরা কিন্তু পেশেন্টের পায়খানা রাস্তায় যে আঙুল দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করি, সেটা করি না। কারণ অ্যানাল ফিশারে আপনি যদি, যেটা আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা পায়খানা রাস্তায় আঙুল দিয়ে ভিতরটা দেখতে চেষ্টা করি, সেটা করি না। বা বেড সাইডে আমরা যেমন একটা ছোট্ট মেশিন দিয়ে দেখি, প্রোক্টোস্কোপি বলি, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করে ফেলি। কিন্তু অ্যানাল ফিশারের ক্ষেত্রে আমরা অনেক সময় প্রোক্টোস্কোপি করি না, কারণ এত পেইনফুল থাকে ওখানে। যদি আমি আবার একটা মেশিন দিয়ে দেখতে যাই, এটা পেশেন্টের জন্য অনেক কঠিন। হ্যাঁ, এবং সে এত ভয় পেয়ে যায়, পরবর্তীতে ডাক্তারের কাছেই যায় না, যে ওনার কাছে গেলেই তো আমাদেরকে কষ্ট দেবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, হিস্ট্রি এবং চোখে দেখি। তারপরে যদি সম্ভব হয় আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে এক্সামিন করার চেষ্টা করি। সেটা যদি কোনো রুগী কোঅপারেট না করে, সেক্ষেত্রে আমরা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই 5 দিন বা 7 দিনের, যে একটু অ্যান্টিবায়োটিক, একটু ব্যথার ওষুধ, যে একটু ব্যথাটা কমুক, তারপরে আমরা দেখি। এবং যেই ক্ষেত্রে সব, বিশেষ করে 50-র পরে তো একদম প্রত্যেকটা পেশেন্টকেই আমরা কোলোনোস্কোপি করাই, এটা করতেই হবে। এবং যদি কম বয়স হয়, আমাদের যদি ডিআরই বা প্রোক্টোস্কোপি করার পরে মনে হয় না আরও উপরে কিছু আছে, আমাকে দেখতে হবে সাসপিশিয়াস, তাহলে আমাকে কোলোনোস্কোপি করতে হবে। তাহলে আপনি বলছেন একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে 50 পার হয়ে গেলে কোলোনোস্কোপি ম্যান্ডেটরি। কতদিন পর এটাকে আপনি স্ক্রিনিং টেস্ট হিসেবে বলছেন? স্ক্রিনিং টেস্ট হিসেবে করতে হয়। ফার্স্টে তো আমরা একটা করি, এরপরে ইয়ারলি করা উচিত। কিন্তু আমাদের দেশে আসলে আমরা ইয়ারলি করতে পারি না। আমরা 2 বছর বা 5 বছর পর পর, যাদের ফ্যামিলি হিস্ট্রি নাই ক্যান্সারের, কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের
হিস্ট্রি নাই তাদেরকে আমরা বলি অ্যাটলিস্ট 5 বছর পর পর একটা করে কোলোনোস্কোপি আপনারা করবেন। কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা যাদের ফ্যামিলিতে আগে অনেক কম বয়সে কারো কোলন ক্যান্সার হয়েছে তাদেরকে কিন্তু আমরা ইয়ারলি করতে বলি, একটু ফ্রিকুয়েন্টলি করতে বলি। তো এখানে কিন্তু কোলোনোস্কোপি আপনারা বলেন ফুল কোলোনোস্কোপি আবার হাফ হাফ colonoscopy। কোলোনোস্কোপি এরকম করে, আসলে কোলোনোস্কোপির প্রক্রিয়াটা কি আর আপনার কোলোনোস্কোপির মধ্যে কি জানতে চান, কি দেখতে চান? কোলোনোস্কোপিটা হচ্ছে যে ফুল কোলোনোস্কোপিটা হচ্ছে ফুল কোলনটা আমরা একদম দেখব, সিকাম পর্যন্ত চলে আসি। ফুল কোলনে আমরা হচ্ছে যে এখানে কোনো আদার্স কোনো লেশন আছে কিনা, যেমন এই যে যেটা বললাম পলিপ, বড়দের ক্ষেত্রেও কিন্তু একটা ফ্যাপ একটা ডিজিজ আছে, পলিপ আছে, দেখা যায় যে পুরা কোলনে ছোট 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 অনেক পলিপ হয়ে থাকে, এগুলো কিন্তু প্রি ক্যান্সারাস, এটা আমাদেরকে দেখতে হয়। যদি দেখা যায় যে না কারো রেকটামে বা পায়খানা রাস্তার সামনে একটা আলসার আছে, আমার কাছে মনে হলো যে এটা ম্যালিগনেন্সি হতে পারে, তো কোলোনোস্কোপিতে আমরা দুইটা জিনিস করি, একটা বায়োপসি নিয়ে নিই তখন, আরেকটা হচ্ছে তার ফুল কলনে কোথাও সিনক্রোনাস বা মেটাক্রোনাস আর কোনো কিছু আছে কিনা, কারণ আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা এর উপর নির্ভর করবে যে আমি অপারেশনটা কত দূর করব। তার যদি আরেকটা আলসার আপনার কোলনে হয়ে থাকে তাহলে কিন্তু শুধু পায়খানার রাস্তা অপারেশন করলে আমার হবে না, ওটা সহকারে আমাকে দেখতে হবে, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি আমরা। আর হচ্ছে যে পাইলসের যেটা হেমোরয়েড, এদের তো এটা তো রক্তনালীগুলো এঙ্গোজমেন্ট হয়ে থাকে, তার আদার কোনো ভাস্কুলার অ্যাবনর্মালিটিস আছে কিনা কোলনের মধ্যে, সেটাও আমরা দেখার চেষ্টা করি কোলোনোস্কোপি। আচ্ছা, আপনারা যখন নিশ্চিত হয়ে গেলেন তার ফিশার বা পাইলস আছে, রুগীদের ধারণা আছে যে আপনাদের কাছে গেলে আপনারা বলবেন যে অপারেশন, সেই ধারণা থেকে রুগীরা যেটা করে থাকে, মানে আমাদের দেশে খুব কমন প্র্যাকটিস, ওই যে চটকদার বিজ্ঞাপন দেখে তারা চলে যায় বিভিন্ন জায়গায়, গিয়ে তারা বলে যে এটা অপারেশন ছাড়াই তারা গাছ গাছরা দিয়ে ঠিক করে, এটা কিন্তু খুব কমন আমাদের যে গ্রামে গঞ্জে, এবং দেখা যাচ্ছে যে আপনাদের কাছে এই রুগীরা আপনাদের কাছে আসে তখন তার জটিলতা অনেক বেশি হয়। এই বিষয়টা কি যদি আপনি বলতেন? হ্যাঁ, একটা হচ্ছে যে এই যে কনসেপশনটা যে আমাদের কাছে আসলেই অপারেশন করব, এটা আসলে ঠিক না। ব্যাপারটা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আসলে আমরা কিন্তু লাইফস্টাইল মডিফাই প্লাস কিছু ড্রাগ দিয়েই ট্রিটমেন্ট করি, কিন্তু আমাদের কাছে আসে একদম অ্যাডভান্স স্টেজে যখন আসলে অপারেশন ছাড়া কিছু করার নাই। কারণ আমরা জানি অ্যানাল ফিশারের একটা কমপ্লিকেশন হচ্ছে যে অ্যানাল ক্যানালটা একটু টাইট হয়ে যায়, স্টেনোস্ট হয়ে যায়, কারণ বারবার কাটে বারবার হিল হয়। তখন কিন্তু যখন আপনার অ্যানাল ক্যানালটা টাইট হয়ে যাবে তখন তো আমাকে ওটা কেটেই বড় করতে হবে, ওটা তো আমি ওষুধ দিয়ে ডাইলেট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। কিন্তু ওনারা গ্রামের যেটা করে, আমি এমন পেশেন্টও পেয়েছি যে যারা সারা জীবন ঢাকা থাকে, কিন্তু হচ্ছে কারো কাছে শুনছে যে গ্রামে গেলে এটা বিনা অপারেশনে করেছে, ঢাকা থেকে গ্রামে যেয়ে এটা করে আসছে। এবং এটাতে ওনারা যেটা করে, গ্রামের যে ডক্টর না তো ওনারা যারা এই কাছে করে অ্যাসিড দিয়ে পায়খানা রাস্তার জিনিসগুলোকে পুড়ে দেয়। তো এখন যখন অ্যাসিড দিয়ে বার্ন করে এই ঘাটা কিন্তু আর হিল হতে চায় না। এখানে তখন হয় যে 1 মাস 2 মাস পরে পেশেন্টগুলো আমাদের কাছে আসে, প্রচণ্ড ব্যথা, একটা আলসার হয়েছে সেটা সারবে না, এবং কোনোভাবে যদি আপনি সেই আলসারটা হিলও হয় সেই জায়গাটায় ফাইব্রোসিস হয়ে অ্যানাল ক্যানালটা স্টেনোস্ট হয়ে যায়। তখন কিছুদিন পরে পেশেন্ট এসে বলে যে ঘাটা শুকাইলো ম্যাডাম, যতবার বাথরুমে বসি ততবার ব্যথা পাই, প্লাস হচ্ছে পায়খানা করতে পারি না, এবার আমাকে আবার অপারেশন করতে হবে। এখন এইটার আউটকামটা কিন্তু একটা ফ্রেশ আউটকামের মতো আসবে না। এখানে তো আগে থেকে অ্যানাল স্টেনোস্ট হয়ে আছে, এখানে তো ফাইব্রোসিস হয়ে আছে, আমি যদি স্পিংটারোটমি করে দেই অত ভালো কিন্তু আর হবে না। কিন্তু এইটা মানে খুব বিপজ্জনক একটা অবস্থা আমাদের জন্য, রুগীর জন্য। তো এই জন্য আমি সব রুগীদেরকে সবসময় একটা মেসেজ দিই যে আপনারা অপারেশন করতে হবে এমন কোনো কথা নাই, আপনারা আসেন, একটা ডাক্তার দেখান, তারপরে আপনি ডিসিশন নেন যে আপনি কি করবেন। কিন্তু এই গ্রামের এই কাজটা আপনারা করেন না, এটা খুব ভয়াবহ। তাহলে এটা একটা আসলে যেমন আজকের মিডিয়ার মাধ্যমে কিন্তু জনগণ এটা বুঝতে পারছে আসলে এটা করা উচিত না, তাহলে তার পায়ুপথটার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়ে পার্মানেন্ট কমপ্লিকেশন হয়ে যায়। সেক্ষেত্রে দেখা গেলো আপনাদের কাছেও অনেক অপারেশন করলেও অনেক সময় সাকসেসফুল হয় না, সেক্ষেত্রে তার কষ্টেরই তার দায়টা অনেক বেশি থাকে। তো আমাদের সচেতন হতে হবে যেন আমরা এই বিষয়ে আপনাদের পরামর্শ। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমরা আসলে আপনি আহ্বান জানালেন জনগণ যাবে, কিন্তু আসলে আমাদের দেশের যে কনসেপ্ট সেখানে কিন্তু আসলে মেয়েদেরকেই দেখাতে চায়, ফিমেল ডক্টরকেই দেখাতে চায়, সেটা কি অ্যাভেলেবল আছে আমাদের দেশে? এখন আছে, এখন আমাদের সারা বাংলাদেশে কতটুকু আছে আমি জানি না, অল্প আছে, কিন্তু ঢাকা শহরে আসলে অনেক ফ্যাসিলিটি আছে। এখন আমাদের একটা জরিপে দেখা গেল যে আমরা যারা এখন ডাক্তারি পড়তে আসতেছি এখানে আসলে ফিমেলই বেশি আসতেছি, যেহেতু আমরা ফিমেল বেশি আসতেছি তো আমাদের সার্জারিতেও তো ফিমেল বেশি আসবে, তো এটা স্বাভাবিক। এখন অ্যাভেলেবল, এখন পাওয়া যায় সব জায়গায়, মানে এখন একটু পাওয়া যাবে। তারপর না পাওয়া গেলে সে একজন ফিমেল ডক্টরকে দেখে সে একটু জানতে পারে, ধারণা নিতে পারে, ধরেন একটা গ্রামে রুট লেভেলে সে একটা ফিমেল ডক্টরকে দেখে এটা বুঝতে পারবে। এই বেসিক জিনিসগুলো না একটা মেডিকেল অফিসারও আপনার ম্যানেজ করতে পারে, হয়তো বা সে সুপার লেভেল অপারেশন না করলো, কিন্তু এটা যে ফিশার, এটা যে একটু লাইফস্টাইল মডিফাই করতে হবে, বা অ্যাটলিস্ট এটা সে বলতে পারবে যে আপনি একজন সার্জন দেখান,
এইটুক তো তাকে আইডিয়া দিতে পারবে। ডক্টর সেজন্য শাহানা, দেখা- আপনি যে বলছেন যে আসলে আপনাদের কাছে যখন আপনারা অপারেশন করেন প্রয়োজন বোধে আপনাদের কিছু ইন্ডিকেশন থাকে, আপনারা কিছু ইভালুয়েট করেন পেশেন্ট, তারপর আপনারা অপারেশনে যান। আপনারা সাধারণত ধরেন আমি যদি অ্যানাল ফিশারের কথা বলি, সেখানে কি অপারেশন করেন এবং আপনার পাইলসের ক্ষেত্রে কি অপারেশন করেন? অ্যানাল ফিশারের ক্ষেত্রে আমরা তো হচ্ছে ওইটাকে ল্যাটারাল স্পিংটারোটমি বলে, মানে ডাইলেট করে দেয় পায়খানা রাস্তাটা একটু। তো আগে তো সব কেটেই করা হতো, কিন্তু এখন তো আমরা একটু লেজার করি। এখন আমাদের রুগীদেরও খুব ডিমান্ড যে ম্যাডাম লেজার করে দেন, কারণ লেজারের সুবিধা হচ্ছে যে এখানে কাটাকাটি করতে হয় না, পায়খানা রাস্তাটা একদম কোনো কাটা পড়ে না, তো পেইনলেস। রুগী একদিনের মধ্যে বাসায় চলে যাচ্ছে, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে সে ভালো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আগে যেমন একটা ভয় পেতো, আমাদের অনেক রুগী এসে বলছে ম্যাডাম আমার এই অপারেশন, একটা কমন কোশ্চিন এটা, যে ম্যাডাম আপনি যেমন পায়খানা রাস্তাটা বড় করে দিবেন, এরপরে আমি পায়খানা ধরে রাখতে পারবো তো? আমি অনেককে শুনছি অপারেশন করার পরে পায়খানা ধরে রাখতে পারে না। এইটা একটা কমন কোশ্চিন একদম সব রুগীদের। আরেকটা বলে যে ম্যাডাম আমি যে অপারেশন করব এটা আবার হবে না তো? আমাকে অনেকে বলছে এটা অপারেশন করলে কিন্তু ভালো হয় না। এই যে ভুল একটা কনসেপশন না, এইটা অপারেশন করলে কেন পায়খানা ধরে রাখতে পারবে না, এটা হচ্ছে জাস্ট আগে তার নর্মাল যেরকম একটা অ্যানাল ক্যানাল সেরকম তৈরি করে দেওয়া হবে। তো এইটা হচ্ছে এখন আমরা লেজারে করি বেশি, লেজারও করা যায়, কেটেও করা যায়। আর যেটা পাইলসের ক্ষেত্রে আসলে যে অনেকগুলো ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। তো ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে আমরা আসলে অপারেশনই করি না, মেনলি ওষুধই দিই, কনজারভেটিভে থাকি। থার্ড ডিগ্রিতে এসে আমরা হচ্ছে যেটাকে আমরা এখন স্টাপলেট বা লঙ্গ অপারেশন বললেই সবাই ভালো বুঝে, লঙ্গ করি। আর থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রিতে যে ওপেনও করি, আবার আমরা হচ্ছে লেজারও করি। তো আসলে এই যে আপনি বলছেন যে থার্ড ডিগ্রিতে ওপেনে করেন, লেজার করে থাকেন, কিন্তু বোঝার উপায় কি যে ফার্স্ট ডিগ্রি কোনটা, সেকেন্ড ডিগ্রি কোনটা, থার্ড ডিগ্রি কোনটা, মানে রোগীদের কোনো বোঝার উপায় আছে? হ্যাঁ আছে। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে শুধু পাররেক্টাল ব্লিডিং হবে, পায়খানা করার সময় রক্ত যাবে, কিন্তু কোনো লাল মাংস বা কিছু থাকবে না। থার্ড ডিগ্রিতে যে দেখবে যে সে পায়খানা করতে বসলে ভিতর থেকে লাল একটা মাংসের মতো কিছু সফট একটা কিছু বেরোয় আসতেছে রক্তের সাথে, এবং পায়খানা শেষে আবার একা একা সেটা ভিতরে চলে যাচ্ছে। আর ফোর্থ ডিগ্রি যেটা, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পায়খানা করার সময় রক্তের সঙ্গে ভিতর থেকে একটা মাংসপিণ্ডের মতো বেরোয় আসে, কিন্তু সেটা আসলে একা একা আর কখনোই ভিতরে যায় না, ওটা ম্যানিপুলেট, হাত দিয়ে ঠেলে ভিতরে ঢুকাই দিতে হয়। এবং যেটা আমি একটু আগে বলতেছিলাম যে খুব ব্যথা, যেটা থ্রোম্বোস হেমোরয়েড, সেটা কিন্তু ফোর্থ ডিগ্রির ক্ষেত্রে বেশি হয়। এই যে ঢুকানোর সময় দেখা যায় যে এক সময় ঢুকতেছে না, এটা যখন ভিতরে না ঢুকে তখন তো এটা একটা ফাঁসির মতো ইফেক্ট হয়, যে নেকের কাছে টাইট হয়ে আছে, বাহিরে অনেকটা মাংসের মতো ঝুলতেছে, এই জায়গাটা তখন রক্ত চলাচল কমে যায়, সার্কুলেশনটা যখন কমে যায় তখন এই জায়গাটা ফুলে যায়, যত ফুলে তত টাইট হয়, এবং এইটা সিভিয়ার পেন, অনেক ব্যথা। এই রোগীগুলো আমাদের কাছে আসে খুব বেশি ব্যথা নিয়ে, এই ফোর্থ ডিগ্রিতে থ্রোম্বোস হেমোরয়েডটা বেশি হয়। তো সেক্ষেত্রে আপনারা কি তাকে অপারেশন করে থাকেন? না, এই অবস্থাতে আসলে আমরা অপারেশন করি না। যখন থ্রোম্বোস হেমোরয়েড থাকে, এখন যদি আমি অপারেশন করি অনেক ব্লিডিং হয়, কারণ এটা যেহেতু এঙ্গোর্স হয়ে আছে, এটা টাইট হয়ে আছে। আমরা এই ক্ষেত্রে আসলে আগে কনজারভেটিভ দিই, একটু গরম পানিতে বসাই, কিছু মেডিকেশন দিই, যাতে এটা একটু স্কুইজ করে ভিতরে ঢুকে যায়। যখন এটা স্কুইজ করে একটু ছোট হয়ে যায়, ব্যথাটা একটু কমে যায়, তারপরে আমরা অপারেশন করি। আচ্ছা, আর এমনি যেটা আপনি বলছেন যে কনজারভেটিভ ম্যানেজমেন্টে কিন্তু অনেক রোগী ভালো যদি আর্লি স্টেজে আসে, সেই কনজারভেটিভ ম্যানেজমেন্টে আপনারা কি ব্যবহার করেন যদি প্রাথমিক পর্যায়ে রোগী? প্রাথমিক পর্যায়ে সবার ফার্স্টে যেটা বলি আমি, পায়খানা রাস্তার যে কোনো অসুখের না প্রধানতম কারণ হচ্ছে কনস্টিপেশন। যাদের হচ্ছে খুব বেশি শক্ত পায়খানা থাকে, অথবা আরেকটা ডিজিজ যেটা মেডিসিনে আমরা খুব বেশি করে আইবিএস, খুব ঘন ঘন পায়খানা, দিনের মধ্যে 5 বার 7 বার 10 বার বাথরুমে যায়, এইখান থেকেই হচ্ছে আপনার পায়খানা রাস্তার কষ্টগুলো শুরু হয়। তো যে কোনো ডিজিজ যদি আমাদের কাছে আসে, আমরা সবার আগে চেষ্টা করি যে না, তার স্বাভাবিক একটা বাউল হ্যাবিট যদি করে দেওয়া যায়, লাইফস্টাইলটা মডিফাই, যে এটার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রচুর শাকসবজি খাবে, ফাইবার কন্টেনিং খাবার, যেখানে আঁশ জাতীয় খাবার, শাকসবজি, ফলমূল, এটা প্রচুর খাবে। সাথে পার ডে 4 থেকে 5 লিটার পানি সে খাবে। পানি না খেতে পারলে আমরা বলি শরবত খান, বাচ্চাদের ক্ষেত্রে বলি জুস খাও, লিকুইড ফর্মেটে যে কোনো খাবারটা খাবে। তারপরে একটুখানি ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা যারা লম্বা সময় বসে বসে কাজ করি, আমরা বলি যে না, আপনি বসে কাজ করেন কিন্তু মাঝে মাঝে উঠে একটু 10 মিনিট 5 মিনিট হাঁটেন, মুভমেন্টটা হোক, বা যদি সম্ভব হয় সকাল বিকাল একটু এক্সারসাইজ, একটু হাঁটা চলাটা করা, এই সিডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে আসা। আর ইয়াং জেনারেশনের জন্য বলি ভাই, ফাস্টফুডটাকে একটু অ্যাভয়েড করো। ফাস্টফুডটা যদি অ্যাভয়েড করে ফ্রুটস খাক, প্রচুর ফ্রুটস খাক, শাকসবজি খাক, পানি খাক, এই যে লাইফস্টাইলগুলো মডিফাই, এটা। তারপরে কেউ যদি অ্যাকুইট স্টেজ আসে ব্যথা নিয়ে, আমরা একটা কথা বলি সিস বাত বা হিপ বাত, গামলার মধ্যে গরম পানিতে বসা, এইটা খুবই একটা হেল্পফুল, এবং এটা যে কত মানুষকে আরাম দেয়, যে আপনি যদি একটুখানি দিনে একবার হলেও, গোসলের আগে হলেও একটুখানি গামলার মধ্যে গরম পানি নিয়ে বসেন, একটা হিপ বাত দেন, অনেক, মানে 100%-এর মধ্যে 60% আপনি আরাম পেয়ে যাবেন।
এরপরে কিছু আমরা এই যে মাসেলগুলো টাইট হয়ে থাকে, মাসেল স্পাজমের কিছু জন্য exercise ব্যথা এর হয়, কথা বলে। কিছু এক্সারসাইজ আমরা বলি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মাসেলগুলোকে রিলিফ করার জন্য, একটু নরম করার জন্য কিছু অয়েনমেন্ট আছে, আমরা কিছু অয়েনমেন্ট দিই এই যে ভেসেলগুলো এঙ্গোর্জ হয়ে আছে সেগুলোকে কমানোর জন্য। এরপরে কিছু পেন কিলার দিব, কিছু অ্যান্টিবায়োটিক্স দিই, আর বাউল সফটনার পায়খানা নরম হওয়ার জন্য দিই আমরা ওষুধপত্র। আর ন্যাচারাল যেটা প্রত্যেকটা রোগীকে বলি আপনার ইসুপগুলের ভুসি খাবেন, এটা খুব ভালো জিনিস। না, আপনি এটা খুব জরুরি তথ্য দিচ্ছেন। আসলে দেখা যায় কি আমাদের সিনিয়র সিটিজেনরা ইভেন অনেকেরই এই কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, এটা কিন্তু সবাই কিন্তু একটা কমপ্লেন করে যে তার কোষ্ঠকাঠিন্য থাকে। এবং আপনারা যদি বলি যে আপনার শাকসবজি বেশি খান, আপনার পানি বেশি খান, বলে আমি প্রচুর শাকসবজি খাই, প্রচুর পানি খাই, কিন্তু আমার কোষ্ঠকাঠিন্য যায় না। সেক্ষেত্রে কি আসলে ইসুপগুলের ভুসি আপনি বলছেন, এটা একটা সবার একটা প্র্যাকটিস থাকলে ভালো। এছাড়া কোনো মেডিকেশনের আপনারা এই যে দেই আমরা বললাম যে বাউল সফটনার দেই, কিছু ওষুধপত্র তো আমরা কিছু দেই, ওষুধপত্র দেন যাতে বাউলটা নরম থাকে? কারণ আপনি বলছেন যে আসলে এই কোষ্ঠকাঠিন্য থেকেই এই রোগগুলোর জন্ম নেয়, যেটা বলছিলেন যে আসলে কোষ্ঠকাঠিন্য যদি ভালো থাকে তাহলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনাটা সমানে কমে যায়, অনেকটাই কমে যায়। আর আরেকটা কথা আমরা বলছিলাম যে বিষয়টা আমরা আনিনি আলোচনা, যে ফোড়া, অ্যাবসেস, অ্যাবসেসের ট্রিটমেন্ট কি দিয়ে থাকেন? অ্যাবসেসের ক্ষেত্রে হচ্ছে অ্যাবসেস যদি একদম আর্লি স্টেজে আসে, যে যখন মাত্র একটু একটু ব্যথা করছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে একটু চেষ্টা করি, অ্যান্টি ইনফ্লামেটরি দিই, যে দেখি ইয়া হয় না। কিন্তু যদি পাস ফর্ম হয়ে যায় সেই ক্ষেত্রে অপারেশন ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। আর অ্যাবসেসে, পেরিয়ানাল অ্যাবসেসের ক্ষেত্রে আমি একটা মেসেজ সবাইকে দিব, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে এটা ফুরা হচ্ছে, আচ্ছা একটু গরম পানিতে বসি, ফুরাটা ফেটে যাক, ফুরাটা ফেটে গেলে ড্রেন হয়ে গেলে ভালো, শরীরের অন্যান্য জায়গায় যেরকম। কিন্তু সবার জন্য আমার একটা রিকোয়েস্ট, যে পায়খানার রাস্তায় ফুরা হলে আপনারা কখনো ফাটার জন্য ওয়েট করবেন না, সঙ্গে সঙ্গে একজন ডক্টর দেখে আপনার ড্রেন করে নেবেন। পায়খানার রাস্তা ফুরা ফাটছে মানে এটা যেমন বাহির দিকে ফাটবে, সেটা ভিতর দিকেও ফাটবে। আর পায়খানার রাস্তা ফুরা ভিতর দিকে ফাটা মানে এটাই ফিস্টুলা, এবং ফিস্টুলা ডেভেলপ করবে। এবং পায়খানার রাস্তার ফুরা ট্রিটমেন্ট করা যত সহজ, ফিস্টুলা ট্রিটমেন্ট করা তত কঠিন। কারণ ফিস্টুলার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে, কিছু আছে হাই ভ্যারাইটি, যে পায়খানা রাস্তার অনেক উপরের দিকে ইন্টারনাল ওপেনিংটা থাকে, সেই ফিস্টুলাগুলো অপারেশন করা খুব জটিল। আমরা দেখা যায় 1 সিটিংয়ে করতেই পারি না, 2 সিটিং বা 3 সিটিংয়ে অপারেশন করতে হয়। তারপরেও কারো কারো রিকারেন্স হয়। এই অপারেশনের পর অনেকে বলে যে একটু পায়খানা রাস্তাটা কেমন হয়ে গেছে, পায়খানা ধরে রাখতে একটু কষ্ট হয়। কেউ কেউ এসে বলে ম্যাডাম ভালো হচ্ছি না। তো এই জন্য এই কমপ্লিকেশনে যাওয়ার থেকে আমার মনে হয়েছে ফোড়া হইলে আপনারা কখনোই পায়খানা রাস্তার পাশের ফোড়া যে একা একা ফেটে যাক সেই চিন্তাটা করবেন না, এটা সঙ্গে সঙ্গে ড্রেন করে নেওয়া উচিত। এবং তাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে তার ফোড়ার ট্রিটমেন্টটা নেওয়া উচিত। এবং ফোড়া তো সে সহজেই বুঝতে পারবে, আপনি বলছেন যে জ্বর থাকার কথা এবং ব্যথা থাকবে, লাল হয়ে থাকবে, চাকা হয়ে থাকবে, একটা ফোড়া তো দেখাই যায়। আচ্ছা, এই কেউ যদি এই রোগের চিকিৎসা না করে তাহলে কমপ্লিকেশন কি হতে পারে? এই যে যেটা বললাম যে ফোড়ার ক্ষেত্রে ফিস্টুলা হতে পারে ফেটে গেলে। অ্যানাল ফিশারের ক্ষেত্রে যেটা হয়, লম্বা সময় অ্যানাল ফিশার মানে কিছু না, এটা হচ্ছে পায়খানা রাস্তার ভিতরের অংশটা ফেটে যায় বা কেটে যায়। হ্যাঁ, রোগীরা এসে আমাদের কাছে অনেক সময় বলে ম্যাডাম শক্ত পায়খানা করছি, তারপরে আমার পায়খানা রাস্তা ফেটে গেছে, ওরা এসে বলে। তো বারবার যখন কাটবে আপনার পায়খানা রাস্তা, প্রতিবার কিন্তু একই জায়গায় কাটবে না। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যেটা হবে, হয়তো একই জায়গায় কাটলো, প্রথমবার সুপারফিশিয়ালি কাটে, সেকেন্ডবার যখন কাটে আরও ডিপ হয়, আরও ডিপ হয়। তো দেখবেন যে প্রথম দিকে এসে বলবে যে আমি পায়খানা করার পরে আমার পায়খানা রাস্তায় একটু জ্বালাপোড়া করতো, এরপরে কিছুদিন পর থেকে ম্যাডাম এরকম হলো যে দিনের মধ্যে 1-2 ঘন্টা করে জ্বালাপোড়া করতো। একটা সময় যে এরকম হয়েছে যে সারাক্ষণই একটা ব্যথা আছে এবং আমি বসতে পারি না। হ্যাঁ, আমার একটা পেশেন্ট এসে যেমন সেদিন বলতেছে ম্যাডাম আমি গাড়িতে বসতে পারি না, সিটে বসলে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ মিড লাইনে কাটে, তো মিড লাইনে কাটে হেলান দিয়ে বসলে ব্যথা হবে। তো হচ্ছে সব সময় একটা কষ্ট, এইটা একটা। তার মানে যে আসলে এটা এই রোগগুলো হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ নিয়ে তাকে কিন্তু চিকিৎসা সেবা নেওয়া উচিত। খুব দ্রুত সময়। অনেক ধন্যবাদ ডাক্তার শাহানা, আপনি সুন্দর করে বলেছেন। আসলে আমাদের মা বোনদের এই অ্যানাল রিজিয়নে যে রোগগুলো সেগুলো তারা বুঝতে পারলেন এবং নিশ্চয়ই তারা খুব দ্রুতই ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আসলে পায়ুপথের রোগের প্রথম চিকিৎসাই হলো আপনার কনস্টিপেশন দূর করা, কোষ্ঠকাঠিন্য দূর করা। সেজন্য আমাদের প্রচুর শাকসবজি, পানি এবং ইসুপগুলো ভুসি খেতে হবে এবং আমাদের মলকে নরম রাখতে হবে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।